1 মাসের মতো সময় অতিবাহিত হয়ে গেছে আমার আর অভ্রের বাসা থেকে চলে আসার। এর মাঝে দুজনে মোটামুটি সংসার গুছিয়ে নিয়েছি। অভ্র ও কাজে জয়েন করেছে 15 দিন হল। এর মাঝে বাসায় বেশ কয়েকবার ফোন করেছিলাম বাবার সাথে কথা বলার জন্যে, কিন্তু বাবা আমার সাথে কথা বলতে চান না। এমনকি একদিন ভাইয়া বাবাকে ফোন দিতে গিয়েছিল। আমার নাম শুনে ভাইয়ার মুখের উপর বলে দিল যে মেঘা নামের আমার কোনো মেয়ে নেই আকাশ, সে মরে গেছে আমার কাছে। আমার এখন 2 সন্তান, বৃষ্টি আর তুমি। এরপর থেকে মেঘা নামটা যেন আর এই বাড়িতে না শুনি আমি। এই কথাটা শোনার পর আমার আর সাহস হয়নি বাবার সাথে কথা বলতে চাওয়ার। তবে মা ভাইয়া প্রতিদিন কথা বলে, খোঁজ খবর নেয়। মামা মামিও মেনে নিয়েছে, তারাও প্রতিদিন কথা বলে তাদের কাছে চলে যেতে, কিন্তু আমি নিষেধ করে দিয়েছি। বাবা যতদিন না আমাকে ডাকবে আমি আর যাব না ওখানে। অভ্র গেলে যেতে পারে, কিন্তু আমি আর যাব না। বাবা রেগে আমাকে মৃত বলেছে। তাহলে আমিও তার মেয়ে, আমিও দেখব কতদিন বাবা এটা মেনে থাকতে পারে। শাওয়ার নিচ্ছিলাম এমন সময় ফোন বেজে উঠল। এভাবে ভেজা শরীরে তো আর বাহিরে যাওয়া যায় না, তাই আর ফোনে গুরুত্ব না দিয়ে আমি গোসল করতে লাগলাম। গোসল শেষ করে বেরিয়ে আসতেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন অভ্র। আমার দিকে একবার পুরো দৃষ্টি নিক্ষেপ করে রাগ আর ভয় মিশ্রিত মুখ নিয়ে আমাকে ঠেলে ভিতরে প্রবেশ করলেন। ফোন কোথায় তোমার মেঘ? কতবার ফোন করেছি, সে খেয়াল কি আছে তোমার? হ্যাঁ, খুব মজা পাও আমাকে টেনশনে ফেলে, তাই না মেঘ? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছি তোমার কিছু হয়ে গেল নাকি। শাওয়ারে ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। আমি ভয় ভয় কথাটা বলতেই অভ্র আমার 2 হাত ধরে কাছে টেনে নিয়ে কপালে চুমু একে দিয়ে জড়িয়ে ধরল। টেনশন হয় মেঘ? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি যে একা একা কান্না করো এটা তো আমি জানি। আমি কতটা ভয় পেয়েছিলাম জানো? লাঞ্চ টাইম হওয়ার সাথে সাথেই তাই বেরিয়ে পড়েছি। এত ভয় কেন পান? আমি ঠিক আছি। এত পাগলামো করলে দেখবেন কাজ থেকে বের করে দিয়েছে। দেখ, আই ডোন্ট কেয়ার। সব কিছুর আগে তুমি আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। হয়েছে, যান ফ্রেশ হয়ে এসে খেয়ে নেন। আবার তো অফিসে যাবেন মনে হয়। ফ্রেশ হয়ে আসছি আমি, তুমি খাবার রেডি করো। বলে অভ্র ফ্রেশ হতে চলে গেল আর আমি খাবার রেডি করলাম। ফ্রেশ হয়ে আসতেই অভ্রকে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য প্লেট নিতে গেলে অভ্র আমাকে আটকে দিল। তার মানে সে আমাকে খাইয়ে দিবে। এটা অভ্রের একটা অভ্যাসে পরিণত হয়েছে, সাথে আমার বদ অভ্যাস। সে সকালে অফিস যাওয়ার আগে আমাকে খাইয়ে দিবে, দুপুরে শুধু একা খেতে হয়, আবার রাতেও সেই আমাকে খাইয়ে দিবে। আর ছুটির দিন হলে তো কথাই নেই, সেদিন সারাদিনের জন্যে আমার নিজের হাতে খাওয়া বন্ধ। অভ্র আমার দিকে 1 লোকমা ভাত এগিয়ে দিল, আমি সেটা নিয়ে ওনাকে বললাম, আপনি যে দিন দিন আমাকে অলসের ডিব্বা করে দিচ্ছেন সেটা কি জানেন আপনি? আপনার হাতে খেতে খেতে এখন নিজের হাতে খেতে একদম ইচ্ছে করে না, আর পেটও ভরে না নিজের হাতে খেলে। আমার কথার মাঝেই উনি আরেক লোকমা ভাত আমার দিকে এগিয়ে দিল আর বললেন, আমার বউ অলস হলে তোমার তাতে কি মেঘ পাখি? সে অলস হবে, আবার আমি তার আলসেমি ছুটিয়ে দিব। তোমার এত ভাবতে হবে না তাকে নিয়ে। আমার কি মানে, নিজেকে নিয়ে ভাবব না?
পরে দেখা যাবে আলসেমি করে করে দিন রাত পার করার পর একদম একটা ছোটখাটো হাতির বাচ্চা হয়ে যাচ্ছি। তখন কি হবে? তখন দিন রাত যে নানা খোঁটা শুনতে হবে না সেটার কি কোনো গ্যারান্টি আছে? না, শুনতে হবে না। কারণ তোমার দ্বারা আর যাই হোক মোটা হওয়া সম্ভব না মেঘ। কেন? যে মেয়ে এই 1 মাস বসে থেকেও একটু মোটা হয়নি, সেই মেয়ে নাকি আরো মোটা হবে। কিছুদিন পর তো পড়াশোনা নিয়ে ঝামেলায় থাকবে, আবার বাচ্চা কাচ্চা সামলাতে হবে, তখন আরো শুকায় যাবা। অভ্রের শেষের কথাটা শুনে আমার বেশ লজ্জা লাগল। লজ্জায় আর মাথা তুলে তাকানোর সাহস নেই। তাই আমি তাড়াতাড়ি করে উঠে চলে গেলাম সেখান থেকে। অসভ্য লোকটার মুখে কিছুই আটকায় না। ওনার লজ্জা নেই বলে কি আমার লজ্জা লাগে না নাকি? এখানে চলে এলে যে? আমি কি ভুল কিছু বলেছি মেঘ? বিয়ে হয়েছে, সংসার করছো, বাচ্চা কাচ্চা হবে না? ছোট ছোট পায়ে দৌড়ে বেরোবে সারা বাড়ি। আধো বুলিতে তোমাকে মা আর আমায় বাবা ডাকবে। ইস মেঘ, কি যে ফিলিংস হচ্ছে আমার তোমাকে কি বলবো আমি। আমাকে লজ্জায় ফেলতে যে উনি এইসব কথা বেশি বেশি করে বলছেন সেটা আমার অজানা নয়। ওনার এই লাগামহীন কথার সমাপ্তি ঘটাতে আমি কথা ঘুরানোর চেষ্টা করে বললাম, আপনার অফিস আছে না? যান, অফিসে চলে যান। ভাবছি আজ আর অফিসে যাব না। এই একদম বাজে কথা বলবেন না। 1 মাসও হয়নি অফিসে জয়েন করেছেন, এতেই ফাঁকি দেয়ার চিন্তা ভাবনা করছেন। আর একটা কথাও না, এখনই আপনি অফিসে চলে যাবেন। কোনো কথা শুনতে চাই না আর। মেঘ, শুনো তো। না, আপনি এখনই যাবেন, কোনো ফাঁকি দেয়া চলবে না। বলে ঠেলে ওনাকে রুমে নিয়ে এসে চুল ঠিক করে দিতে লাগলাম। কিন্তু অভ্র আমার কোমর চেপে ধরে একদম ওনার কাছে টেনে নিলেন। এই কি করছেন? আপনার দেরি হয়ে যাচ্ছে তো। হবে না, ছাড়ুন। কি করছেন কি? উহু মেঘ, এভাবে নাচছ কেন? আপনি এভাবে ধরেছেন কেন? ছাড়ুন, আমার সুরসুরি লাগছে। লাগুক। বলে উনি আমার কপালে চুমু দিল ন। এরপর 2 চোখে চুমু দিয়ে ছেড়ে দিল ন। এই অনুভূতির সাথে প্রথম পরিচয় না হলেও বারবার আমার প্রথমের মতোই লাগে। কি যে আছে এই অভ্রতে জানি না। ও আমার নেশা হয়ে গেছে। ভালোবাসার জন্যে দিনে 100 বার ভালোবাসি বলতে হয় না। প্রিয়জনের করা ছোট ছোট কেয়ারগুলোই তার ভালোবাসার প্রকাশ করে। সেরকমটা অভ্রও। রাতের খাবার কি রান্না করব তা জানতে অভ্রের কাছে গেলে সে জানালো রাতে সে পরোটা খাবে। তাই পরোটা বানানোর জিন্নে রান্না ঘরে গিয়ে আটা আর তেল একসাথে মিক্স করছিলাম, তখন পিছন থেকে অভ্র এসে আমাকে জড়িয়ে ধরল। আপনি এখানে কেন? ছাড়ুন তো। কাজ করছি দেখছেন না? করো কাজ, কে না করেছে? আমি কি তোমাকে আটকে রেখেছি? না, আটকে রাখেননি, কিন্তু যেভাবে ধরে আছেন আমি তো কাজ করতে পারছি না। এভাবে কাজ করলে করো, না হলে থাক, কাজ করতে হবে না। ওনার কথা শুনে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। কি বলছেন উনি? আর কি হয়েছে ওনার? আজ কেমন যেন আজব ব্যবহার করছেন। এই 1 মাসে কোনোদিন উনি এমন করেননি। আমি ওনার দিকে ফিরে কি হয়েছে জিজ্ঞেস করলে উনি হেসে আমাকে বললেন, বউয়ের নেশা ধরেছে গো। যে নেশা কাটানোর উপায় আমার জানা নেই। তার নেশা আমাকে এমনভাবে গ্রাস করছে যে আমি তাকে ছাড়া 1 মুহূর্তও থাকতে পারছি না। বলে কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে রইলেন। শীতের মাঝে বৃষ্টি জিনিসটা আমার বেশ লাগে।
এই বৃষ্টি শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে তোলে। এক কাপ ধোয়া ওঠা কফি হাতে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। পরিবেশটা বেশ রোমান্টিক। কত মুভিতে দেখেছিলাম বৃষ্টির সময় নায়ক নায়িকা এক চাদরের নিচে বসে এক কাপে কফি খায় আর বৃষ্টি বিলাস করে। সাথে রোমান্টিক খুনসুটি তো মাস্ট। কিন্তু আমার হিরো এখনো অফিস থেকে ফেরেনি। হয়তো বৃষ্টির জন্যে আটকা পড়েছে। একটা ফোন করা প্রয়োজন। কল দিল, কল কেটে দিল উনি। আর সাথে সাথে ব্যাক করল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? বাসায় কখন ফিরবেন? বৃষ্টির জন্যে আটকা পড়েছিলাম, কিন্তু এখন সিএনজিতে উঠেছি। আসছি। ওহ আচ্ছা, তাড়াতাড়ি আসুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দিল উনি। ফোন রাখতেই হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। ভাবলাম শাড়ি পরা যাক। অভ্র আমার জন্যে বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসেছিল, তবে সেগুলো পরা হয়ে ওঠেনি আর। আজ শাড়ি পরে অভ্রকে সারপ্রাইজ দিল মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে শাড়ি বের করে পরে নিলাম। কলিং বেলের আওয়াজে দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা বের করে মুচকি হাসি দিল বিপরীতে উনিও ক্লান্ত মুখে হাসি দিয়ে ভিতরে প্রবেশ করলেন। ভিজে গেছেন উনি অনেকটাই। শার্ট আর মাথা বেশি ভেজা। দরজা আটকে দিয়ে আমি ওনার পিছু পিছু রুমে প্রবেশ করলাম। কিন্তু অভ্র এসেই ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে, তাই আমি বিছানায় বসে পা দোলাতে লাগলাম। এভাবে কিছুক্ষণ বসে আছি, তখন অভ্র ওয়াশরুম থেকে বললেন যে উনি কাপড় নিয়ে যাননি। তাই ওনাকে কাপড় আর তোয়ালে এগিয়ে দিয়ে এসে রান্নাঘরে গেলাম ওনার জন্যে কফি বানাতে। কফি নিয়ে এসে দেখি উনি মাথা মুছছেন। আমি উপস্থিতি বুঝাতে উহু উহু করতেই উনি আমার দিকে তাকালেন। আপনার কফি বলে কফি এগিয়ে দিল কিন্তু ওনার কোনো রেসপন্স নেই। উনি আর দিকে তাকিয়ে আছেন। ওনাকে এভাবে দেখে আমি আবার আপনার কফি বললাম, কিন্তু না, ওনার কোনো রেসপন্স নেই। আমি ওনার দিকে এগিয়ে গিয়ে ওনার হাত নিয়ে গরম কফিতে চুবিয়ে দিতেই উনি উফফ বলে লাফিয়ে উঠলেন। হাত ঝাড়তে ঝাড়তে আমার দিকে তাকিয়ে বললেন, উফফ, কি সমস্যা মেঘ? এক তো আমার 12 বাজিয়ে দিয়েছ শাড়ি পরে, এখন একটু দেখছি সেটাও দেখতে দিচ্ছ না। ধুর বলে হাতের তোয়ালে ফেলে দিয়ে কফি হাতে নিয়ে টেবিলের উপর রেখে আমাকে টেনে নিয়ে কপালে চুমু দিল। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে। আমার জিন্নে আমার বউ যে এত সুন্দর সারপ্রাইজ রেডি করে রেখেছিল তা তো আমার ধারণাই ছিল না। ভালো লাগছে আমাকে? অনেক সুন্দর লাগছে আমার বউকে। মনে হচ্ছে আবার বিয়ে করি। এই চলো না, আবার গিয়ে বিয়েটা সেরে ফেলি। সেদিনের বিয়েতে তো তুমি শাড়ি পরে বউ সাজনি। আজ বউ সাজিয়ে বিয়ে সেরে ফেলে পেন্ডিং বাসরটা সেরে ফেলি। ওনার কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। আর উনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন আমাকে প্রথম দেখছেন। এই লজ্জার হাত থেকে বাঁচতে আমি অভ্রকে বললাম, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, যাক, আবার বানিয়ে আনবে। ঈশ্বর, আমার আর কাজ নেই বুঝি? বারবার কফি বানাবো? আমি আর পারবো না বলে ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কফির কাপ ওনার হাতে ধরিয়ে দিয়ে আমি বারান্দায় চলে গেলাম। এখনো বৃষ্টি হচ্ছে বাহিরে। হঠাৎ আমার ইচ্ছেটার কথা মাথায় আসতেই আমি আবার রুমে গিয়ে অভ্রকে টেনে নিয়ে বারান্দায় এলাম। উনি কি হয়েছে জিজ্ঞেস করছেন, কিন্তু তার উত্তর না দিয়ে ওনাকে বারান্দায় নিয়ে এসে বললাম, আমার সাথে একটু বৃষ্টি বিলাস করবেন প্লিজ।
আমার খুব ইচ্ছে হচ্ছে। অনুরোধের সুরে কথাটা বলতেই উনি হেসে বললেন, সেটা এভাবে বলার কি আছে? তোমার বরকে তুমি অর্ডার করবে, এখানে এভাবে অস্বস্তি নিয়ে বলছো কেন? বলে উনি আমাকে সামনে দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কফি খেতে খেতে আমার সাথে নানান কথাবার্তা বলতে শুরু করলেন। রাতের খাওয়া শেষে অভ্র অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে আমার বেশ রাগ লাগছে। বিয়ের পর থেকে এই লোকের বুকে মাথা দিয়ে ঘুমানো অভ্যাস হয়ে গেছে, কিন্তু আজ উনি কাজ নিয়ে ব্যস্ত। আবার আমাকে বললেন ঘুমাতে। আপনার কাজ শেষ হতে আরো কতক্ষণ লাগবে? লেট হবে মেঘ, তুমি ঘুমাও। ঘুম আসছে না। আমার কথা শুনে উনি একবার আমার দিকে তাকালেন, এরপর আবার ওনার সামনে থাকা কাগজের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। এরপর সব কাগজ তুলে রেখে বিছানায় এসে আমাকে বললেন, আমাকে ছেড়ে থাকতে কষ্ট হয় বুঝি? অভ্যাস হয়ে গেছেন তো আপনি। ঘুম আসে না এখন আর আপনার বুকে মাথা রেখে না ঘুমালে? ভালোবাসি বউ, বলে উনি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। নেশা ভরা চাহনি ওনার, যা আমার মাঝেও এক অন্য রকমের নেশা তৈরি করল। আজকের সকালটা আমার কাছে আর 10টা সকালের মতো লাগছে না। আজকের সকালটা আমার কাছে স্পেশাল। অভ্র আমাকে জড়িয়ে ধরে আছেন খুব শক্ত করে, আর নিজে ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছেন। কি যে নিষ্পাপ লাগছে ওনাকে, সেটা বলার ভাষা আমার জানা নেই। সত্যি এই লোকটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। কিছু চুল কপালে পড়ে আছে ওনার। চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে ওনার এলোমেলো চুল আরও এলোমেলো করে দিয়ে উঠে পড়লাম। শাওয়ার নিয়ে আজও শাড়ি পরেছি। অভ্রকে জাগানো প্রয়োজন, তাই ওনাকে জাগানোর জন্যে মাথায় হাত বুলিয়ে আলতো সুরে ডাকলাম, অভ্র সকাল হয়ে গেছে, উঠে পড়ো। আমার ডাক যে এভাবে ম্যাজিকের মতো কাজ করবে সেটা আমি জানতাম। আমি জানি। উনি চোখ খুলে আমাকে ভূত দেখার মতো তাকিয়ে আছেন। তুমি ডেকেছ মেঘ? হুম। আমার বলতে দেরি নেই, উনি লাগিয়ে বিছানা থেকে নেমে আমাকে কোলে নিয়ে পুরো রুম ঘুরলেন আর আমাকে বলছেন, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ফোনের আওয়াজে অভ্র থেমে গেলেন। আমাকে নামিয়ে দিয়ে উনি ফোন হাতে নিয়ে দেখেন ভাইয়ার ফোন। উনি ফোন আমার হাতে দিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমি ফোন রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে ভাইয়ার ভয়ার্ত কণ্ঠ শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। সব কিছু ঠিক আছে তো? আমি ভয়ে ভয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া সব ঠিক আছে? কি হয়েছে? তোমার কণ্ঠ কেমন যেন লাগছে। এরপর ভাইয়ার কথা শুনে আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি জোরে জোরে কান্না করতে শুরু করলাম। আমার কান্না শুনে অভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে ধরে কি হয়েছে জিজ্ঞেস করছে, কিন্তু কান্নার জন্যে আমি কথা বলতে পারছি না। শুধু অভ্রকে বললাম, অভ্র আমাকে বাসায় নিয়ে চলো প্লিজ, বলে আবার কান্নায় ভেঙে পড়লাম। আর অভ্র আমাকে সামলে যাচ্ছে। হাসির পরে যে কান্না আসে সেটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম। এমনকি আগে স্কুল থেকে ফেরার সময় বা স্কুলে যদি হাসাহাসি বেশি করতাম, বাসায় ঢোকার পূর্বে বারবার দোয়া করতাম যে বাসায় যেন সবকিছু ঠিকঠাক থাকে। তখন তেমন কিছু হয়নি, তবে সেদিন হয়েছিল। সকালে বেশি হাসাহাসি করার ফলস্বরূপ সেদিন বাকিটা দিন আমার কান্নার মাঝেই কেটেছে। ভাইয়া সেদিন ফোন করে জানিয়েছিল যে বাবা রাস্তায় রিকশা থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। সেখান থেকে তাকে হসপিটালে নিলে ডাক্তাররা জানান যে বাবা স্ট্রোক করেছেন, যার ফলে রিকশা থেকে পড়ে গেছেন। আর অবস্থা খুব খারাপ, আইসিইউতে রাখা হয়েছে। এই কথা শোনার পর আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল।
পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তাই আমি তাড়াতাড়ি অভ্রের সাথে চলে এসেছিলাম আবার আমার প্রিয় শহরে। 4 ঘন্টার রাস্তাটাও সেদিন আমার মনে হয়েছিল 400 ঘন্টার মতো হয়ে গিয়েছিল। রাস্তা শেষ হতে চায়নি যেন। বিপদের সময় রাস্তার দূরত্ব বেড়ে যায় আর পরীক্ষার সময় ঘড়ির কাঁটা দ্রুত দৌড়ায়। হসপিটালে বাবাকে এভাবে দেখে আমি মাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম। খুব অপরাধ বোধ কাজ করছিল আমার নিজের উপর। শুধু বারবার মনে হচ্ছিল বাবার এই অবস্থার জন্যে আমি দায়ী। আমি যদি চলে যেতাম তাহলে এসব কিছুই হতো না। বারবার শুধু আমার মাঝে এই একটা কথাই চরকির ঘুরছিল। তবে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে বাবা ভালো আছেন। ঢাকা থেকে আসার প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তবে পুরোপুরি নয়। কিছুক্ষণ আগে বাবাকে বাসায় নিয়ে আসা হয়েছে। সবার সাথে টুকটাক কথা বলছে বাবা, কিন্তু শুধু আমার সাথেই কথা বলছেন না। শুধু ছলছল করে তাকাচ্ছেন। আমি নিজেকে সামলানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। আপু ভাইয়া আমাকে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু আমি পারছি না নিজেকে সামলাতে। রুমে গিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছিলাম, কিন্তু অভ্র এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলছেন সব ঠিক হয়ে যাবে। জানি অভ্র ও বেশ কষ্ট পাচ্ছে আমার জন্যে, কিন্তু আমি চেয়েও নিজেকে সামলাতে পারছি না। বাবার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেও যখন ব্যর্থ হলাম অভ্র তখন আমাকে বললেন আমাদের সেখান থেকে চলে যাওয়া উচিত। কারণ বাবা আমাদের দেখে যদি উত্তেজিত হয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তাহলে বিপদ বেড়ে যাবে। আমারও তাই মনে হল। তাই অভ্র আর আমি অভ্রদের বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ব্যাগপত্র গুছিয়ে বাড়ির সকলের থেকে বিদায় নিয়ে বাবার রুমের সামনে গেলাম। কেন যেন রুমের ভিতরে যাওয়ার সাহস হল না। তবে খুব করে ইচ্ছে করছিল যে বাবার সাথে কথা বলি। কিন্তু বাবা আমার সাথে যে কথা বলতে চান না, তাই দরজা থেকে বাবাকে দেখে চলে এলাম ওই বাড়ি ছেড়ে। বিয়ের পর এই বাড়িতে প্রথম এলাম, কিন্তু মামিকে জানানো হয়নি। এখানে আসার সাথে সাথেই এই নিয়ে মামি অভ্রের উপর রাগারাগি করলেন। নতুন বউ এসেছে কিন্তু মামি কোনো কিছু করতে পারলেন না। তাই মামির আফসোসের শেষ নেই। মামি তো পারেন অভ্রকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বাসা থেকে বের করে দেন। এদিকে অভ্র এত করে বোঝাতে চাইছে যে এখানে আমাদের দোষ নেই, কিন্তু মামি তা শুনতে নারাজ। তাদের মা ছেলের কাহিনী দেখে অন্য সময় হলে আমি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতাম, কিন্তু আজ আমার মাঝে কোনো ফিলিংস কাজ করছে না। খুব কষ্ট হচ্ছে, বুক চেপে আসছে কান্না। আমি একটা ভুল করেছি, কিন্তু বাবার অভিমান এত যে আমার সাথে একটাবার কথা বলা যায় না। বাবা আমার সাথে এরকম করছে এটা নিয়ে আমার আগে থেকেই কষ্ট হতো, কিন্তু সেটা ফোনে বলে তেমন একটা খারাপ লাগতো না বা আমি গায়ে মাখাতাম না, আবার অভিমানও বলা যায়। কিন্তু আজ সামনাসামনি এরকম ব্যবহার নিতে পারছিলাম না আমি মামি আর অভ্রকে উপেক্ষা করে অভ্রের রুমে চলে এলাম। বেশ কয়েকদিন যাবৎ আমার শরীরটা খারাপ যাচ্ছে। মুখে কোনো রুচি পাচ্ছিলাম না, আর মাথাটাও ভার ভার হয়ে থাকে। অভ্রকে বললে ও টেনশন করবে, তাই ওকেও বলিনি। কিন্তু দিন যত যাচ্ছে শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। আগের জব ছেড়ে দিয়ে মামার অফিসে জয়েন করেছে। অনেক কাজ সামলাতে হয়, তাই ওকে বলে আর টেনশনের উপর টেনশন দেয়ার সায় দেয়নি মন। অবশেষে মামিকে গিয়ে আমার সমস্যার কথা বললে মামির চোখে মুখে খুশি দেখতে পেলাম। তার মানে আমার ধারণাটাই হয়তো মামিরও হয়েছে। মেঘা, রেডি হয়ে আয়। হসপিটাল নিয়ে গিয়ে চেক আপ করিয়ে দেখি আমার ধারণা সঠিক নাকি ভুল। মামির কথা শুনে লজ্জা পেয়ে গেলাম আমি।
লজ্জায় মাথা নিচু করে সম্মতি জানিয়ে রুমে চলে গেলাম। রেডি হয়ে মামির সাথে হসপিটালে গিয়ে চেক আপ করে জানতে পারলাম আসলে আমাদের ধারণাই সঠিক। আমি মা হতে চলেছি। আমার আর অভ্র সন্তান আমার গর্ভে। এই খবরটা শুনে আমার খুশিতে চোখে পানি চলে এসেছে। খুশিতে আমি আর স্থির থাকতে পারছিলাম না। অনেকদিন পর আমার আজ এত খুশি লাগছিল। চেম্বারে থাকা অবস্থাতেই অভ্রকে তাড়াতাড়ি বাসায় আসার জন্যে মেসেজ দিল ম। ডাক্তারের থেকে সকল নির্দেশনা শুনে নিয়ে মামি আর আমি বাসায় চলে এলাম। আর মামিকে নিষেধ করে দিল ম অভ্রকে যেন কিছু না জানায়। মামিও আমাকে সম্মতি জানালো। বাসায় এসে ফ্রেশ হতেই অভ্র রুমে প্রবেশ করল। তার মাঝে চোখে মুখে ভয়ের ছাপ। মনে হচ্ছে খুব টেনশনে আছে। আমাকে দেখেই হন্তদন্ত হয়ে কাছে এসে আমার 2 হাত শক্ত করে ধরল। কি হয়েছে মেঘ? তুমি এভাবে হঠাৎ করে মেসেজ করলে? সব ঠিক আছে তো? তোমার শরীর ঠিক আছে? আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দিল ম। আমি ঠিক আছি। যাও ফ্রেশ হয়ে এসো। সত্যি তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তুমি আগে ফ্রেশ হয়ে এসো। বলে অভ্রকে ওয়াশরুমে ফ্রেশ হতে পাঠিয়ে ভাবতে লাগলাম কিভাবে বলবো ওকে কথাটা। আর কি রিয়েক্ট করবে এটাও বুঝতে পারছি না। এদিকে অভ্র মশাই ওয়াশরুম থেকে বেরিয়ে আমাকে এভাবে পায়চারি করতে দেখে ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে আর আমি বোকার মতো হা হয়ে আছি। এই লোক শুধু টাওয়েল পরে দরজায় দাঁড়িয়ে আছেন। এই আপনাকে না আমি নিষেধ করে দিয়েছি যে আপনি টাওয়েল পরে রুমে আসবেন না। আমাকে বলতে পারতেন। আমি শার্ট প্যান্ট দিয়ে আসতাম। আমার কথা শুনে ওনার কুচকানো ভ্রু আরও কুচকে গেল। এমন একটা ভাব করলেন যেন আমি খুব বড় ভুল কিছু বলে ফেলেছি, যার দরুন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মেঘ, রিয়েলি? আর ইউ ওকে? কি হয়েছে তোমার? ইউ হ্যাভ এনি আইডিয়া আমি তোমাকে কতবার ডেকেছি, কিন্তু তোমার কোনো সাড়া নেই বলে আমি ভাবলাম তুমি রুমে নেই। অথচ তুমি রুমেই পায়চারি করছো। সত্যি করে বলো আমাকে তোমার কি হয়েছে? আমি সাহস জুগিয়ে নিয়ে বলতে যাব আমার কি হয়েছে আর আগেই আমার শ্রদ্ধেয় শুভ্র ভাই মিছিল দিয়ে রুমে প্রবেশ করলেন। অভ্র, তুই বাবা হয়ে যাচ্ছিস আর এদিকে আমি তোর কয়েক সেকেন্ডের ছোট ভাই হয়েও এখনো বিয়ে করতে পারলাম না। এটা কি ঠিক? মানুষ যেই বয়সে বাবা হয় আমি সেই বয়সে চাচা মামা হব, তাও আবার আমার ছোট বোনের বাচ্চার, এটা কিন্তু আনফেয়ার। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুভ্র ভাইয়ের কথা শুনে আমি আর অভ্র উভয়ই চোখ বড় বড় করে তাকালাম। আমি তাকালাম আমার প্ল্যান নষ্ট করে দেওয়ার জন্যে, আর অভ্র হয়তো এত বড় একটা নিউজ শোনার জন্যে। অভ্র শুভ্র ভাইয়ের দিকে একবার আমার দিকে একবার তাকাচ্ছে। আমি আর কিছু করতে না পেরে শুভ্র ভাইকে একটা চিমটি কেটে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলাম। শুভ্র ভাইয়ের রুমে বসে আছি ওনার ক্লাস নেয়ার জন্যে। উনি রুমে আসতেই ওনার দিকে একের পর এক বালিশ ছুঁড়ে মারতে লাগলাম, আর উনি সেগুলো ঠেকাতে ব্যস্ত। আপনাকে কে এত বেশি কথা বলতে বলে? হ্যাঁ, কি সমস্যা আপনার? আমার প্ল্যান পুরো নষ্ট করে দিয়েছেন। জানেন কত সাহস নিয়ে কথাটা বলতে গিয়েছিলাম আপনার ভাইকে, কিন্তু না, আপনার তো বেশি বেশি করতে হবে তাই না? বলতে বলতে বিছানার সব বালিশ ছুঁড়ে মারা শেষ করে আরাম করে বসলাম বিছানায়। শুভ্র ভাই ও সব বালিশ মেঝে থেকে তুলে সোফার একপাশে রেখে অপর পাশে বসে পড়লেন। ডাইনি একটা মেয়ে। আমি জানি নাকি তোদের আবার ন্যাকামি চলে। জানলে জীবনেও বলতে যেতাম না। আমি ভেবেছি অভ্র জানে, তাই জোরে জোরে চিল্লাচ্ছিলাম।
এখন ভুল করেছেন, শাস্তি পেতে প্রস্তুত থাকেন। এ আসছে শাস্তি দিতে। আমি তোর বড় ভাই, ভুলে গেছিস? আমি আপনার বড় ভাবি, সেটা ভুলে গেছেন? আমার কথা শুনে শুভ্র ভাই হাসতে লাগল। আর আমি রেগে সেখান থেকে উঠে চলে গেলাম আর ফুঁসতে লাগলাম, দুই ভাই এ বদের হাড্ডি, শুধু চেহারার অমিল, তাছাড়া বাকি অভ্যাস একদম এক। সবসময় শুধু আমাকে নিয়ে হাসাহাসি করা। ভালো লাগে না। আর কথা বলবো না আমি কারো সাথে। ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। আসলেই একটা ভুল সিদ্ধান্ত মানুষকে যে কতটা কষ্ট দিতে পারে তা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তাই জন্যে সব কাজ ভেবে চিন্তে করা উচিত, যাতে পড়ে পস্তাতে না হয়। আমার প্রেগন্যান্সির 9 মাস চলে, কিন্তু আজ অবধি বাবা আমার সাথে কথা বলেন না। আমি প্রেগন্যান্ট শুনে বাসার সবাই খুব খুশি হয়েছিল। সবাই এসে আমার সাথে দেখা করে গেছেন, শুধু বাবা ছাড়া। দেখা করা তো দূরের কথা, বাবা একটাবার ফোন করে জিজ্ঞেস করেননি আমি কেমন আছি। আর আমি ফোন করলেও রিসিভ করেননি। বাবার হৃদয় যে এতটা পাথর হতে পারে তা আমাদের কারো জানা ছিল না। মামা মামি তো পারে আমাকে মাথায় করে নিয়ে বেরোয়। মামি সারাদিন আমার কি লাগবে না লাগবে খোঁজ করে। আর সাথে অভ্র তো আছেই। যতক্ষণ বাসায় থাকবে সে আমার পিছনে লেগে থাকে। আর অফিসে যখনই ফ্রি হবে ফোন দিয়ে খোঁজ নিবে যে আমি কি করছি না করছি, খেয়েছি কি না। অভ্র প্রথম যেদিন আমি প্রেগন্যান্ট জানতে পারল সেদিন তার সে কি খুশি। সেই দিন তার ঠোঁট থেকে হাসি নামক জিনিসটা যেন সরছেই না। এত খুশি হতে ওকে এর আগে আমি দেখেছি বলে আমার মনে পড়ছিল না। রাতে আমি রুমে আসতেই ও সেদিন আমাকে কোলে নিয়ে পুরো রুম ঘুরেছে আর ভালোবাসি বলেছে। এরপর আরও সে কি পাগলামি, যেন ও নিজেই বাচ্চা হয়ে গেছে। এসব ছাড়াও এই 9 মাসে এত কাজ করার পর ওকে আমি বিরক্ত হতে দেখিনি। খুব ধৈর্য সহকারে সে আমাকে সামলেছে। প্রথম দিকে খাওয়ার রুচি ছিল না, প্রচণ্ড মুড সুইং হতো, কিন্তু বান্দা আমার সাথে একটু উঁচু আওয়াজে কথাও বলেনি। গভীর রাতে যদি আমি উঠে ওকে ডেকে বলতাম যে আমি আইসক্রিম খাবো বা হাঁটাহাঁটি করব, সে আস্তে করে আমাকে নিয়ে বারান্দায় চলে যেত। সেখানে দুজনে কিছুক্ষণ গল্পসল্প করতাম, তারপর আবার আমার ঘুম পেলে আমাকে রুমে নিয়ে এসে ঘুম পাড়িয়ে সেও ঘুমাত। কখনো এমন দিন গেছে যে ও অফিস যাওয়ার জন্যে রেডি হয়েছে, ওর উপর বমি করে দিয়েছি, কিন্তু ও আমাকে একটুও রাগ না দেখিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে অফিস গেছে। কয়েকদিন আগে হঠাৎ করে আমার প্রচণ্ড জ্বর আসে। আমি জ্বরে আবোল তাবলো বকছিলাম। সেদিন সারা রাত মামি আর অভ্র আমার পাশে বসেছিল। এভাবেই 9 মাস কেটে গেছে। আর কয়েকটা দিন এরপরই আমার সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে ইনশাআল্লাহ। ওর প্রতিটা মুভমেন্ট আমি বুঝতে পারি। মাঝে মাঝে লাথি মারে পেটে, সেই সময় কষ্ট হলেও তার থেকে বেশি আনন্দ অনুভব হয় এই ভেবে যে আমার সন্তান ঠিক আছে। একজন মায়ের কাছে এর থেকে বড় পাওয়া আর কি থাকতে পারে। অভ্র অফিসের জন্যে রেডি হচ্ছে আর আমাকে বসিয়ে রেখেছে। মামি বাসায় নেই, তাই আমি উঠে রান্নাঘরে যাচ্ছিলাম খাবার আনতে, কিন্তু ও আমাকে আটকে দিল। কোথায় যাচ্ছ তুমি মেঘ? এই তো আসছি। তোমার খাবারটা প্লেটে উঠিয়ে দেই। খেয়ে তো যাবে তাই না? তুমি রেডি হও, আমি 5 মিনিটে আসছি। না, তার প্রয়োজন নেই। মাকে বললে মা খাবার বেড়ে দিবে এখন। তোমার যেতে হবে না, তুমি এখানে বসো। মামি একটু বাহিরে গেছেন। আমি দিচ্ছি, সমস্যা নেই। সারাদিন তো বসে বসেই থাকি, একটু কাজ করলে কি এমন হয়ে যাবে? ওহ আচ্ছা, যাও তাহলে।
তবে সাবধানে যাও, দেখে শুনে চলো। অভ্রের কথা শুনে সম্মতি জানিয়ে আমি রান্নাঘরে এলাম। খাবার সব রান্না করাই আছে, শুধু বেড়ে দিব, তাতেও তার আমাকে আটকাতে হবে। মনে হচ্ছে আমি ছোট বাচ্চা। নিম্ন শব্দে বিড়বিড় করতে করতে রান্নাঘরে গেলাম। খাবার বেড়ে নিয়ে রান্নাঘর থেকে বেরোতে যাব আর পেটে হঠাৎ অসহ্য ব্যথা অনুভব করলাম। হাতে থাকা প্লেট ফেলে দিয়ে পেট চেপে ধরে বসে পড়লাম আমি। প্লেট পড়ে যাওয়ার শব্দ শুনে অভ্র দৌড়ে রান্নাঘরে চলে এলো। আমাকে এভাবে দেখে ও ভয় পেয়ে গেছে, সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি কোনো কিছু বলার মতো শক্তি পাচ্ছিলাম না। প্রচণ্ড ব্যথা হচ্ছে পেটে। মেঘ, কি হয়েছে? এভাবে আছো কেন? এই মেঘ, তাকাও আমার দিকে, দেখো আমি অভ্র। অভ্র আমার গালে হাত দিয়ে ডাকছে, কিন্তু ওর কথার উত্তরে আমি শুধু আস্তে করে ওকে বললাম যে আমার পেট ব্যথা করছে। আর এরপর যে কি হয়েছে আমার মনে নেই। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। রুমটার চারদিকে চোখ বুলিয়ে দেখি অভ্র, মামা মামি, বাবা মা সবাই বসে আছেন। সবার চোখে মুখে চিন্তার ছাপ। তবে হসপিটাল বা সবাইকে দেখে অবাক হলাম না। অবাক হলাম বাবাকে দেখে। বাবা আমার দিকে তাকিয়ে বসে আছেন। আমাকে চোখ খুলতে দেখে বাবা উঠে আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিল। বাবার দুচোখ ছলছল করছে। বাকি সবাই ও আমার দিকে তাকিয়ে আছে। আর সবার চোখে মুখেই কষ্টের ছাপ, বিষণ্ণতার ছাপ। তাহলে কি কিছু হয়েছে? আমার বেবি? বেবির কথাটা মাথায় আসতেই নিজের দিকে তাকিয়ে দেখলাম সবকিছু ঠিক আছে। তাহলে কি হয়েছে? সবাই এভাবে আছেন। বাবা, কেমন আছো তুমি? আমাকে মাফ করে দাও বাবা। আমি ভুল করেছি। আমাকে মারো কাটো, কিন্তু তুমি এভাবে আমার সাথে রেগে থেকো না বাবা, প্লিজ। আমি তোমাকে খুব ভালোবাসি। আমার খুব কষ্ট হয় তো তোমাকে এভাবে দেখে। তুই শান্ত হয়ে যা মা। বেশি উত্তেজিত হলে তো তোরই ক্ষতি হবে। চুপ কর মা। আমি রেগে নেই, দেখ আমি এসেছি তোর কাছে, তো আগে বলো আমাকে মাফ করে দিয়েছ? দিয়েছি তো মা, দিয়েছি তোকে মাফ করে। এখন শান্ত হয়ে যা। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানি মুছে বাবা কেবিন থেকে বেরিয়ে গেলেন। মনে হলো বাবা আমার থেকে কিছু লুকাচ্ছেন। সাথে বাকি সবাই ও গেলেন। অভ্র ছাড়া। অভ্র আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আমার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে রইলেন। আমার কেন যেন এইসব খুব একটা ভালো লাগছিল। সন্দেহ হচ্ছিল যে কোনো খারাপ কিছু হয়েছে কি না। কি হয়েছে? তোমরা সবাই এইরকম আজব বিহেভ করছো কেন? বলো আমাকে। আমার মনে হচ্ছে তোমরা সবাই আমার থেকে কিছু লুকাচ্ছ। কিছু হয়নি তো। তোমাকে এভাবে অসুস্থ হতে দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, তাই সবাই একটু আপসেট। আর তুমি টেনশন নিও না, সব ঠিক আছে। ডক্টর বলেছেন আজই অপারেশন করবে। তোমার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিল সবাই। চিন্তা করো না, সব ঠিক আছে। অভ্র কথা শেষ করে রুমের বাহিরে গেল। একটু পর আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। এর আগেই ভাইয়া আর শুভ্র ভাই আমার কেবিনে এলেন। ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিল। শুভ্র ভাই ও মাথায় হাত বুলিয়ে দিল। পিচ্চি, তুই ঠিক আছিস? কেন এরকম করিস তুই বল তো? সাবধানে চলাফেরা করতে পারিস না? আজ যদি তোর কিছু হয়ে যেত? তুই কি একা এখন নাকি? তোর সাথে এখন তোর বাচ্চাও আছে। নিজের খেয়াল তো রাখিস না? অন্তত বাচ্চার খেয়াল তো রাখতে হবে তোকেই, তাই না? সরি ভাইয়া।
কথা বলা শেষে আমাকে থিয়েটারে নেওয়া হলো। এখানে আসার আগে সবার দিকে এক পলক তাকিয়ে দেখলাম। আমার বারবার মনে হচ্ছিল এখানে ঢোকার পর থেকে আমার জীবনে অনেক বড় কিছু পরিবর্তন আসবে। অপারেশন থিয়েটার থেকে বের করে আমাকে কেবিনে দেয়া হয়েছে ঘণ্টা খানিকের মতো। কিন্তু এখন অবধি আমাকে আমার বাচ্চার সাথে দেখা করতে দেয়া হয়নি। ইনফ্যাক্ট কেউ কেবিনে এসে আমার সাথে দেখা অবধি করেনি। শুধু নার্সরা এসে বারবার চেক করে যাচ্ছেন। এদিকে আমার মাঝে এক শূন্যতা অনুভব হচ্ছে। জানি না কেন, তবে মনে হচ্ছে আমার কাছে কি যেন নেই। অবশেষে অভ্রের দেখা পেলাম। ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। শুকনো মুখটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আজকে এরকম একটা খুশির দিকে ওর চোখ মুখ ফ্যাকাশে কেন? এদিন শুনেছিল আমি প্রেগন্যান্ট, সেদিন তো চোখ মুখ খুশিতে চকচক করছিল। আর আজ বেবি হওয়ার পর ওর মুখে হাসি নেই। আর এদিকে কেউ আবার আমাকে আমার বাচ্চার সাথে দেখা করতে দিচ্ছে না। মেঘ, কেমন আছো এখন? মন খারাপ কেন তোমার? আলহামদুলিল্লাহ। তবে দেখো না, কেউ আমাকে আমাদের বেবির সাথে দেখা করতে দিচ্ছে না। বাবুকে একটু নিয়ে এসো না, আমি দেখব। ও এই জন্যে মন খারাপ। আরে আসলে বেবিকে ডাক্তার স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছেন, তাই আলাদা রাখা হয়েছে। স্পেশাল ট্রিটমেন্ট? কেন, আমার বাবু ঠিক আছে তো? কি হয়েছে বাবুর? বাবু ঠিক আছে। আসলে বাবুর ভালোর জন্যেই বাবুকে ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে। ট্রিটমেন্ট শেষ হলেই আবার তোমার কাছে দিয়ে যাবে। 4 দিন পর আমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়া হয়েছে। কিন্তু আজ অবধি আমাকে আমার বাচ্চার সাথে দেখা করতে দেয়া হয়নি। এ নিয়ে অভ্রের সাথে বাড়ির সবার সাথে রাগারাগিও করেছিলাম। কিন্তু আজ অবধি আমাকে বাচ্চার মুখও দেখতে দেয়া হয়নি। এটা যে একটা মায়ের জন্যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, তা বলে বোঝানো সম্ভব না। সবাই আমাকে খুব ভালোভাবেই দেখাশোনা করেছে। কিমতো বাচ্চার কথা উঠলেই সবাই বলে যে ডাক্তার যেদিন বলবেন সেদিন আমার কাছে দিয়ে যাবে। বাসায় এসে ফ্রেশ হয়ে আবার অভ্রকে আমার বাচ্চার কথা বলতেই অভ্র আমাকে বলল যে, মেঘ, তুমি এখন সুস্থ আছো তো? আমার তোমার সাথে কিছু কথা আছে যা তোমাকে মনোযোগ দিয়ে শুনতে। একদম উত্তেজিত হবে না। যদি হও তো আমি তোমাকে বাবুর সাথে দেখা করতে দিব না। এখন বলো তুমি কি করবা? আচ্ছা বলো, আমি ধৈর্যের সাথেই শুনব। আমার কথা শুনে অভ্র আমার 2 হাত ধরে হাতে চুমু দিয়ে আমার মুখের দিকে বলল, তুমি যেদিন অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলে সেদিন তোমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তোমাকে চেক আপ করার পর কিছু টেস্ট করতে দিয়েছিল। টেস্টগুলো করার পর ডাক্তার আমাকে বলেছিলে যে আপনার বেবির কন্ডিশন খুব একটা ভালো নয়। হার্টবিট একদম স্লো। আর এমন একটা পজিশনে আছে যে বাচ্চাকে বাঁচাতে গেলে মায়ের লাইফ রিস্ক আছে। আর মাকে বাঁচাতে হলে বাচ্চাকে বাঁচানো সম্ভব না আমাদের পক্ষে। এখন ডিসিশন আপনাদের। আর একটা কথা, বাচ্চাকে আমরা বাঁচালেও সে সারভাইভ করতে পারবে কিনা সেটা আমাদের পক্ষে এখন বলা সম্ভব নয়। এখন আপনি কি করবেন সেটা আমাদের জানিয়ে দিবেন। আর আপনার ওয়াইফের সেন্স আসার সাথে সাথেই আমাদের অপারেশন করতে হবে, তাই তাড়াতাড়ি জানাবেন। ডাক্তারের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। পড়ে যাই দোটানায়। একদিকে আমার ভালোবাসা, আমার স্ত্রী, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আরেকদিকে আমার সন্তান, আমার আর তোমার অস্তিত্ব, যাকে অনুভব করেই আমি ভালোবেসেছি। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে বাসার সবাইকে এটা জানানোর পর সবাই একবাক্যে আমাকে বলেছিল যে যে করেই হোক মেঘাকে বাঁচাতে হবে।
মেঘা বেঁচে থাকলে আরো সন্তান আসবে, কিন্তু তুই যদি মেঘাকে বাদ দিয়ে তোর সন্তানকে নির্বাচন করিস তাহলে সে ডাক্তার তো বলেছেন যে বাচ্চাটা সারভাইভ করবে কিনা সেটা ডাক্তার গ্যারান্টি দিতে পারছেন না। মেঘ, বিশ্বাস করো আমি সেই মুহূর্তে কিছু ভাবিনি, শুধু তোমাকে ছাড়া। আমি সবাইকে বলে দিয়েছিলাম যে আমার মেঘকে চাই। এই সময় তোমার বাবা আসেন হসপিটালে। উনি এই কথাটা শুনে খুব ভেঙে পড়েন, কিন্তু পরে স্বাভাবিক হয়ে যায়। আর তোমার জ্ঞান ফেরার আগেই আমরা ডাক্তারকে জানিয়ে দেই যে আমাদের তোমাকে লাগবে। অভ্রের কথা শুনে আমার দুচোখ বেয়ে জলধারা টপটপ করে বইছে। আমি আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে পারিনি, আমি ব্যর্থ। আমার সন্তান আমার জন্যে এই পৃথিবীতে আসতে পারেনি, সব দোষ আমার। নিজেকে আমার খুব তুচ্ছ মনে হচ্ছে। আমার জীবনটা আজ আমার সন্তান আমাকে দান করেছেন, যেখানে আমার উচিত ছিল আমার সন্তানকে জীবন দেয়া। আমাকে এভাবে কান্না করতে দেখ। অভ্র আমাকে ধরে কান্না করতে নিষেধ করছে, কিন্তু আমি তা করছি না, বরং আমার কান্নার গতি বেড়ে গিয়ে বারবার হেঁচকি উঠে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে কান্না করার পর পেটে ব্যথা অনুভব হল, কিন্তু এখন চেয়েও কান্না থামাতে পারছি না। ব্যথায় আমার চোখ মুখ নীল হয়ে যাচ্ছে। আমাকে এভাবে দেখে অভ্র খুব ভয় পেয়ে গেছে। ও মা আর মামিকে ডেকে নিয়ে এসে আমাকে সামলাতে বলে ডাক্তারের কাছে কল করে কথা বলছে। এদিকে আমি ব্যথায় কুঁকড়ে যাচ্ছি। অভ্র ডাক্তারের সাথে কথা বলে আমাকে নিয়ে হসপিটালে গেল। সেখানে ডাক্তার আমাকে অনেক বুঝালেন যে এভাবে কান্না করলে আমার সমস্যা হবে, আমি আবার মা হতে পারব, তাই এত চিন্তার কিছু নেই। তাই আমাকে এখন সাবধান থাকতে হবে। 6 মাস কেটে গেছে, এখন আমি পুরোপুরি স্বাভাবিক। তবে প্রতিরাতে আমার সন্তানের কথা মনে আসলেই আমি একা একা কান্না করি। আজও মাঝরাতে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। বিছানায় বসেই দুচোখের পানি ফেললাম। স্বপ্নটা এমন ছিল যে একটা ছোট বাচ্চা গুটি গুটি পায়ে হাঁটছিল। আশেপাশে কেউ নেই বাচ্চাটার, শুধু আমি ওর সামনে। বাচ্চাটা মামা করে হাত বাড়িয়ে দিয়ে আমার দিকে ছুটে আসছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে যে ও আমাকে মা বলছে, তাই আমি খুশিতে দৌড়ে ওর কাছে যাচ্ছিলাম। কিন্তু বাচ্চাটার সামনে যেতেই একটা ঘন ধোঁয়া এসে বাচ্চাটাকে আমার সামনে থেকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেছে তা জানি না। আমি চারদিকে পাগলের মতো খুঁজছি বাচ্চাটাকে, কিন্তু না আর পেলাম না ওকে। আর তখনই ঘুম ভেঙে গেল। শরীরটাও ভালো নেই, কান্নার ফলে মাথাটা ভন ভন করে ঘুরছে। কয়েকদিন ধরে আমার একটু সন্দেহ হচ্ছে। আজ সকালে তাই উঠে কাজ যা ছিল সব শেষ করে অভ্রের সাথে হসপিটালে গেলাম। সব টেস্টের পর আমার ধারণা সত্যি হল, আমি দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট। তবে প্রথমবারের মতো খুশি হতে পারলাম না আমি। তবে অভ্র খুব খুশি হয়েছে। জানি না কি হবে ভবিষ্যতে, তবে যাই হোক আমি ধৈর্য ধারণ করব। মহান আল্লাহর কাছে চাওয়া শুধু একটাই, এইবার যেন আমার কোল আলো করে তিনি আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখার তৌফিক দান করেন। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে অভ্রের দিকে তাকিয়ে দেখি তার মুখে প্রাপ্তির হাসি। ওর দিকে তাকিয়ে আমিও হাসি দিয়ে ওর হাত ধরে চললাম বাড়ির উদ্দেশ্যে। তুমি বৃষ্টি ভেজা শীতের অনুভূতি, তুমি আমার অন্ধকারের সূক্ষ্ম আলোর জ্যোতি, তুমি আমার হৃদয় মাঝের হারিয়ে যাওয়া গান, তুমি আমার হৃদ মাঝারের জোয়ার ভাটার টান। আমার যা কিছু অভিযোগ সব তোমার প্রতি, তুমি যে আমার তুমিময় অনুভূতি। সমাপ্ত।